আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আসিফ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। তার পাশেই রয়েছেন ইহসানুর রহমান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ। আমি একটু পরিচয় করে দিতে চাই মোহাম্মদ আসিফ আপনাকে। আপনি একজন অভিজ্ঞ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন এবং মাইক্রোসফট সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে আপনার। বর্তমানে আপনি দ্য এআই কালেকটিভ বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্ব দিচ্ছেন এবং নৈতিক দায়িত্বশীল এআই ব্যবহারের প্রচারে কাজ করছেন। এবার একটু রাবি যদি এহসানুর রহমানকে পরিচয় করিয়ে দিতেন। হ্যাঁ, এহসানুর রহমান তিনি কিন্তু ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিশেষজ্ঞ। প্রাইম নাও ও এআই ও ডেটা সায়েন্সের কার্যক্রমেরও নেতৃত্ব দিচ্ছেন। এর আগে বাংলালিংকে এআই নির্ভর ব্যবসায়িক সমাধান ও অটোমেশন পরিকল্পনা করেছেন। পাশাপাশি আইইউবি অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবেও ভবিষ্যৎ প্রযুক্তি পেশাজীবীদের প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ আমরা কিন্তু প্রোফাইল দেখেই বুঝতে পারছি দুজনই তথ্য প্রযুক্তি খাতে বেশ হাই প্রোফাইল দুজন অতিথি আমাদের কাছে আমরা পেয়েছি। আমরা প্রথমেই একটু মোহাম্মদ আসিফের কাছে আসতে চাই। আজ যেটু বাজেট পেশ করা হচ্ছে জাতীয় সংসদে, জাতীয় বাজেটে প্রযুক্তি খাতে যে স্টার্টআপ, সফটওয়্যার শিল্প আর এআই দক্ষতা উন্নয়নের জন্য কি ধরনের বরাদ্দ হলে আসলে সহায়ক হয়, বা এবারের বাজেটে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে এই খাত সংশ্লিষ্ট হিসেবে আপনাদের প্রত্যাশাটা কেমন? বাজেটে আমার মনে হয় যে তথ্য প্রযুক্তি খাতকে তো অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কারণ সারা দুনিয়া জুড়ে তথ্য প্রযুক্তি নিয়ে অনেক বড় হইচই হচ্ছে। এআই সম্পর্কে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন পুরো দুনিয়া জুড়ে তোলপাড় চলতেছে। স্পেশালি আমাদের যে চারটা ক্ষেত্রের কথা আপনি বললেন, স্টার্টআপ, সফটওয়্যার এবং এআই স্কিলের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে। কারণ এআই রিলেটেড যে সার্ভিসগুলো তৈরি হয় সেটা সফটওয়্যার বেস থেকে শুরু হয়। সফটওয়্যার যারা ডেভেলপমেন্ট করেন তারাই এআই ব্যবহার করেন, এবং এআই হচ্ছে ডেটা সায়েন্স এবং এআই হচ্ছে অ্যাডভান্স অফ দ্য সফটওয়্যার। আমরা যেসব ডিজিটালাইজেশন দেখেছি বা বাংলাদেশের যে ডিজিটালাইজেশন হয়েছে সেগুলোর অটোমেশন অনেক জায়গায় হয়েছে, কিন্তু আরও অ্যাডভান্স হতে পারে, বেটার হতে পারে সেটা এআই প্রযুক্তি ব্যবহার করে। দুইটা জায়গায় খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটি হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের সফটওয়্যার কোম্পানি যারা আছে তাদেরকে আপনার কিছু ইনসেন্টিভ দেওয়া, তাদের যে ট্যাক্স এক্সেমশন আছে সেটা কন্টিনিউ রাখা, এবং পাশাপাশি এআই স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার ভালো বরাদ্দ দেওয়া উচিত। সেটা বিভিন্ন ট্রেনিং সেন্টারের জন্য যেমন হতে পারে, সরকারি ট্রেনিং সেন্টারগুলোর জন্য হতে পারে আর কি। এই দুটো জায়গাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে আর কি। এবার একটু এহসানুর রহমান আপনার কাছে আসতে চাই। একটু আগে যে কথাটা বলছিলাম যে আসলে এই বছর প্রযুক্তি খাতে কিন্তু প্রায় গত বছরের বাজেটের তুলনায় মোটামুটি বলতে পারি যে ডাবল হচ্ছে বাজেট নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র কি বাজেট নির্ধারণ করলে হবে কি না, এবং আরেকটা প্রশ্ন এখানে যোগ করছি যে আমরা তো এআই এর যুগে পারেকে পদার্পণ করেছি। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ অন্যান্য বিশ্বের তুলনায় বিশ্বের সাথে তাল মিলিয়ে কতটুকু এগিয়ে বা কতটুকু পিছিয়ে? আমরা প্রতি বছর আসলে বাজেটের দিকে তাকিয়ে থাকি যে আমরা স্পেশালি যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, যে প্রতি বছরই আমাদের একটাই থাকে যে এই বছর হয়তো আমরা গত বছরের চেয়ে বেশি পাবো এবং ইফেক্টিভলি এটাকে আমরা ইউজ করতে পারবো। সো এবছর বেশ কিছু জিনিস প্রস্তাবনা করা হলো। স্পেশালি আমি সরাসরি এআই বলবো না, বলবো যে ইনোভেশন এবং স্পেশালি আমাদের আইটি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে এআই নলেজকে আপগ্রেড করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বাজেটে, প্রপোজড বাজেট ইনফ্যাক্ট। সো আজকে আসলে দেখা যাবে যে কি হচ্ছে। বাট আমি যদি পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, বা আমি যদি পৃথিবীর উন্নয়নশীল আমাদের মতো দেশগুলোর কথা চিন্তা করি, আমি বলবো যে স্টিল আমরা ওয়ে ব্যাক, অনেক পেছনে আছি আসলে। এবং সেক্ষেত্রে আমাদের এই বাজেটটাকে কতটুকু ইফেক্টিভ করতে পারবে আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, স্পেশালি আমি যদি বলি যে আমাদের স্টার্টআপগুলো যেগুলো আছে সেগুলোকে এআই ফোকাসড, ইনোভেশন বেসড হবে, এবং সেখানে তাদেরকে খুব সহজভাবে যদি আমরা কিছু কি বলবো যে আমরা যদি তাদেরকে প্রমোট করতে পারি, এটা একটা খুব ভালো কিছু হবে আমাদের জন্য। আর নেক্সট বলবো যে আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছি, যে আমাদের দক্ষ মানব সম্পদ উন্নয়ন, স্পেশালি এআই এর জন্য বলা হলো যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা এআই আমরাকে ডেভেলপ করব। সো এগুলো খুবই খুবই পজিটিভ আমাদের জন্য।
সো দেয়ার ইজ, আপনি যেটা বললেন যে ডাবল হবে বাজেট, আমরাও খুবই আশাবাদী, এবং এই ডাবলটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি তবে আমাদের মতো একটা ইহসানুর গরিব রহমান, দেশের জন্য। বাজেট যাই হোক না কেন সেটার ব্যবহার নিয়েও কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে বাজেট যারা নীতি নির্ধারক যারা রয়েছেন, যারা নির্ধারণ করছেন, তারা বা এই বিষয়ে কতটুকু চিন্তা করছেন যে কোথায় আসলে বাজেটটাকে ব্যবহার করলে আমরা সবচাইতে বেশি যে প্রভাবটা রয়েছে বা বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য যে একটা উদ্যোগ, সেটা ফলপ্রসূ হবে। আচ্ছা, এখানে আমি একটু এআই কে নিয়ে যদি আমি বলি যে এআই কিন্তু শুধুমাত্র একটা ডোমেইনই আমাদের নাই। সো আমি যদি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে চিন্তা করি, সাপোজ আমি কৃষি দিয়ে যদি স্টার্ট করি, সো আরেকটা জিনিস কি যে বাংলাদেশের প্রবলেম আর ওয়ার্ল্ডের অন্য প্রবলেম কিন্তু একরকম না। আমাদের প্রবলেম যেমন আমাদের অনেক বড় একটা জনগোষ্ঠী আছে যারা কৃষিকাজ করতেছে, হয়তো তারা খুব বেশি শিক্ষিত না। সো আমাদেরকে এআইকে কি করতে হবে, তাদেরকে কিভাবে আমরা এডুকেট করতে পারি। এডুকেট বলতে আমি লেখাপড়া বলছি না, তাদের টুলসগুলো কিভাবে ইউজ করা যায়। যেমন আমাদের কখন ইরিগেশনের টাইম হয়, কখন আমরা ইরিগেট করব, কিভাবে করব, এটা গেলো একটা সেক্টর। আমি যদি বলি, আমি এবার যদি সফটওয়্যারে চলে আসি সরাসরি, যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমাদের, আমরা যদি ইউএস বলি বা আমাদের ইউএর যে তারা যেভাবে চলছে, আমাকে কিন্তু তার সঙ্গে তাল মেলাতে হবে। আমরা কোনোভাবেই পিছিয়ে যেতে পারবো না। দেন আমরা কিন্তু কখনোই আমাদের সফটওয়্যারগুলো বাইরে আমরা এটাকে রপ্তানি করতে পারবো না। সো এই জায়গাতেও আমাদের স্পেসিফিক একটা নিতে হবে। বা আমি যদি টেলকোর কথা বলি, সো আমাদের দেশের টেলকো, আমরা যদি বলি যে আমি সিঙ্গাপুর হয়ে যাব, আমাদের এখানে একজন কি বলবো যে আমাদের একজন ইউজার গড়ে মাত্র আমরা $1.5 করে দিই, বাইরে সিঙ্গাপুর দেয় আমাদের অ্যারাউন্ড $25 করে। সো এই জায়গাগুলো কিন্তু অনেক বড় বড় গ্যাপ। সো আমি সিঙ্গাপুরের মতো চিন্তা করব না, বাংলাদেশকে আমি কিভাবে এআই ইউজ করে বাংলাদেশের কি বলবো যে আমি টেলকো যদি বলি যে আমাদের কি করতে হবে, আমাদের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে আগে মাথায় নিতে হবে, পরবর্তীতে সেই উদ্যোগটা আমরা নিব। একদমই তাই। ইহসানুর রহমান, আপনি সেই বিষয়েই কথা বলছিলেন। মোহাম্মদ আসিফ, আপনার কাছে আবার আসতে চাই। তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে বড় এখন আলোচনার বিষয় এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আর নতুন কিছু আসলেই বাংলাদেশে আলোচনাও বেশি হয়, কিন্তু আসলে ঠিক কিভাবে এটি নিয়ে কাজ করা প্রয়োজন, বা আসলে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে গড়ে তোলা প্রয়োজন, তার জন্য তো অবশ্যই বাজেটের প্রসঙ্গ আবারও আসবে, কারণ সেক্ষেত্রে বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেটি কিছুটা বাড়ছেও প্রস্তাবিত বাজেটে, সেটি আলোচনা করছিলাম। রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমূল পরিবর্তন এসেছে, কারণ রাত 12টা বা 1টা 2টোয় আপনি জাহাঙ্গীর গেটে বা অন্যান্য যে স্থানে এআই ক্যামেরায় স্থাপন করা হয়েছে, দেখবেন একা একা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে অন্যান্য যে খাতগুলোর কথা বলছিলেন ইহসানুর রহমান, কৃষি খাত বা অন্যান্য যে খাত রয়েছে, সেখানেও এআই এর যথাযথ যদি ব্যবস্থা করা যায় বাজেটে বরাদ্দ দেওয়ার মাধ্যমে, তাহলে নিঃসন্দেহে আমাদের অর্থনীতি যে ডিজিটাল ইকোনমি, সেটি কিন্তু সমৃদ্ধ হবে বলেই মনে হয়। আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, আসলে অন্য প্রত্যেকটা সেক্টরে এআই ব্যবহার করা যেতে পারে। আমি শুধু সড়ক পরিবহনে যদি আরো বলি, যে শুধু ট্রাফিক ব্যবস্থা না, আমি ঈদের দিন সকালে নামাজ পড়তে যাচ্ছিলাম, গুলশানে দেখি যে একদম ফাঁকা গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তার মানে তারা মানছে, যেটা আমি হয়তো সিঙ্গাপুর গেলে দেখি, মালয়েশিয়া গেলে দেখি, সবসময় তারা মেনটেন করে। তো যেটা বলছিলাম যে আপনার শুধুমাত্র আপনার এই ট্রাফিক নিয়মাবর্তিতা না, আপনি দেখেন যে হর্ন বাজানো, গাড়ির শব্দ এত বেশি, এই হর্নকেও কিন্তু ডিটেক্ট করতে পারে। একটা মাত্রা ডিসিবেলের উপরে যদি বাজানো হয়, তাকে কিন্তু একটা জরিমানা পাঠিয়ে দিতে পারে আর কি। তারপরে দেখেন কালো ধোঁয়া, গাড়ির ধোঁয়ার কারণে আমাদের বায়ু দূষণ হচ্ছে, আমাদের শব্দ দূষণ হচ্ছে। বায়ু দূষণও কিন্তু এভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনার ইভেন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে, আপনার গাড়িগুলোর ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করলে তাহলে হিউম্যান ইন্টারাকশনটা আর থাকতেছে না। এখন ফিটনেসবিহীন গাড়িকে কাগজ দিয়ে, পয়সা দিয়ে মানে নিয়ে যাচ্ছে, সত্যি কথা আমরা সবাই দেখতেছি আর কি। এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা, আমি খুব ব্রডারে যাচ্ছি না যেহেতু আমাদের অল্প সময়ে কথা বলতে হবে, আমার কাছে সবচেয়ে বড় জায়গা মনে হচ্ছে দুর্নীতিটা। যে আমাদের মেজরিটি প্রবলেমের মূল জায়গাটা হচ্ছে করাপশন। এখন এই জায়গাটা এআই কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারে, এবং আপনার যে অটোমেশন বা সফটওয়্যার ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানে কিছু লিমিটেশন থাকে, সেখানে ম্যানিপুলেট করা যায়। আমরা দেখেছি যে এনআইডি কার্ডের ডেটা চুরি হয়ে যায়, অনেক সময় আপনার প্যারামিটার চেঞ্জ করে সফটওয়্যার রেজাল্ট চেঞ্জ করা যায়। কিন্তু এআই খুব ডিপ লেভেলে কাজ করে, এটা এলএলএম বাগ নিয়ে কাজ করে। আহসান ভাই এর ব্যাপারে এক্সপার্ট, উনি বলবেন। তো এখানে আপনার এই করাপশনটাকে খুব ইজিলি ডিটেক্ট করা যেতে পারে, আইডেন্টিফাই করা যেতে পারে। এবং দেখেন যে
ট্রাফিক ব্যবস্থাটাতেই এক্সাম্পল দিই, যেহেতু একটা লাইভ এক্সাম্পল, অটোমেটিক্যালি ডিটেক্ট করে হিউম্যান ইন্টারাকশন ছাড়াই সে কিন্তু একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে আপনি এবং এই আমরা রুল, মানছি। এবং আমরা মানছি রুলটা ভেঙেছেন। অন্যান্য ক্ষেত্রেও তাই হতে পারে। তো আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট যদি করাপশন রোধের ক্ষেত্রে এআই কে মেজরিটি ব্যবহার করে, আপনি যে 4-5-7টা খাতের কথা বলছেন, প্রায় সব খাতেই আপনার একটা সামঞ্জস্য ইতিবাচক তৈরি একটা হয়ে যাবে। ইতিবাচক পরিবর্তন চলে আসবে। এবং আমরা ইতিবাচক পরিবর্তনই চাই। এহসানুর রহমানের কাছে আসতে চাই। এই যে এআই নিয়ে কিন্তু হচ্ছে চাকরির ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এআই কিন্তু মানুষের চাকরি নিয়ে নিতে পারে কিনা, বা কোন ধরনের চাকরিতে আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি প্রভাব পড়বে? এই প্রশ্নটি আসলে মানে খুবই আমরা পেয়ে থাকি যে এআই নাকি সবার চাকরি নিয়ে যাচ্ছে। আমার রেসপন্সটা এরকমভাবে আমরা দেই যে আসলে চাকরি নিয়ে যাচ্ছে না, একটা ট্রান্সফরমেশন হচ্ছে বা হবে। আমি একটা খুব লেম একটা এক্সাম্পল দিই যে আপনারা হয়তো দেখবেন আজ থেকে 10-15 বছর আগে আমাদের প্রেস ক্লাবের সামনে অনেক ভাইরা টাইপরাইটার নিয়ে বসে থাকতেন। সো যখন আমাদের কম্পিউটার চলে আসলো, দেখা গেল যে প্রথম কিছুদিন একটা যে আমরা কি করব, বাট এরাই কিন্তু কম্পিউটার শিখে, আপনি খেয়াল করে দেখেন, এরাই কিন্তু হোয়াইট কালার জবে চলে আসলো একটা বড় অংশ। সো দেয়ার ইজ এ ভেরি পজিটিভ ট্রান্সফরমেশন। ডেফিনেটলি। সো এআই এর ক্ষেত্রে আমি ঠিক একই কথাই বলবো, একটা ট্রান্সফরমেশন হচ্ছে এবং হবে। কিন্তু কিছু জায়গাতে তো অবশ্যই একটা ইফেক্ট আসবে, যেগুলো আমাদের আমি বলবো যে রেগুলার জব, যেগুলো অটোমেশন করার জায়গা আছে, স্পেশালি আমাদের কল সেন্টারগুলোর কথা বলবো। সো বা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেগুলো আসলে অটোমেট হয়ে করা সম্ভব, এই জায়গাগুলোতে আসলেই আমাদের একটা কিছুটা আশঙ্কা আছে। বাট এখান থেকে কিন্তু নতুন জবও ক্রিয়েট হবে। সো এআই তাকে একা চলবে না, এআই কে চালানোর জন্য নিশ্চয়ই আমাদের হিউম্যান লাগবে। সো এই জায়গাটাকে আমরা আসলে খুব প্রপারলি অ্যাড্রেস করি না, যে আমরা এআই কে চালাবো, অবশ্যই আমাদের আগের জব থেকে ট্রান্সফর্ম হয়ে নতুন কিছু একটা হবে। একটা পরিবর্তন হলে সেটার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই কিন্তু থাকে। তো কিন্তু তবে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। একদম সেই বিষয়ে আমি একটু- কথাই বলছিলেন, আপনি যদি কিছু অ্যাড করতে চান এই চাই বিষয়ে। আসিফ ভাইয়ের সাথে। তরুণদের জন্য যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে চাকরির নতুন নতুন ক্ষেত্র যেমন তৈরি হচ্ছে, চাকরি হারানোর আশঙ্কাও যাচ্ছে। এখন তৈরি হচ্ছে কাদের জন্য? যাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি খুব ভালো, ডিপ থিঙ্কিং যারা করতে পারে, যাদের ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এই দুইটা সাবজেক্টে ভালো পড়াশোনা আছে, টিপিক্যাল সিএসসি কথা বলছি না, এরা নতুন নতুন অনেক ভালো চাকরি পাবে, অনেক চাকরি করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেখেন, বাই নেচার মেজরিটি পিপল কিন্তু ওই মেরিটের হয় না। ক্লাসে 50টা ছেলের মধ্যে বা 100টা ছেলের মধ্যে 10-20 ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, টপ হয়, বাকিরা কিন্তু মিডিয়াকিয়ার হয়। এবং তারা কি করছে? তারা এহসান ভাই যেটা বলতেন, বিপিওর কাজ করছে, কল সেন্টারের কাজ করছে, তারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করছে, ডেটা প্রসেসিং কাজ করছে। আনফর্চুনেটলি এই জবগুলো বেশিরভাগই এআই নিয়ে যাবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এই যে 80% মানুষ আছে যারা সাধারণ চিন্তা ভাবনা করে, আমরা এক্সপেক্ট করতে পারি না রাতারাতি তাদেরকে সুপার মেধাবী আমরা করে ফেলবো। তো এদের জবের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে, এদের জন্য জবের আশঙ্কা সেক্ষেত্রে তো শিক্ষার মানের দিকে বা শিক্ষার কারিকুলামের দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। ইউ আর ভেরি মাচ রাইট, দ্যাটস কাম টু দ্য কারিকুলাম। যে কারিকুলামকে আমাদের ডেফিনেটলি খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। কারিকুলাম যদি আগামী 1-2 বছরের মধ্যে ডেভেলপ না হয়, আমি গত সপ্তাহে আমরা এআইইউবি ইউনিভার্সিটি 4-5 জন প্রফেসর এবং আমরা আইটি ইন্ডাস্ট্রি আমরা একটা রাউন্ড টেবিলে বসেছিলাম, এবং খুব হাইলি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে আমাদের ইউজিসিবি থেকে বা আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কোনো একটা কারিকুলাম করতে গেলে সেটা 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যায়। কিন্তু এআই এত ফাস্ট গতিতে আগাচ্ছে যে এখানে কোনোভাবেই সুযোগ নাই যে আমরা ওয়েট করতে পারি। এ ধরনের কারিকুলামে চেঞ্জ আনা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বা ট্রিপল যারা পড়তেছেন বা ডেটা সায়েন্স যারা পড়তেছেন তাদের না, অন্যান্য সাবজেক্টেও কীভাবে এআইকে ইনক্লুড করা যায় আপনার কারিকুলামে, সেটাও ভাবতে হবে, এবং এটা নিয়ে খুব হাইলি প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে আমি বলবো আর কি। একদম রুট লেভেল থেকে কিন্তু করতে সেটা হবে। আমাদের চলে আদারওয়াইজ যে আসতে ওই যে হবে। 80% কথা বললাম, এটা নিয়ে আসলেই মানে গভর্নমেন্টকে আমাদের দেশে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আপনি বলছিলেন শিক্ষা খাতের কথা, একটু জানতে চাই, আজ যেটু বাজেট পেশ হচ্ছে, ব্যাংকিং ও আর্থিক খাতে এআই কি ধরনের ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে, বা সেটির ফলাফল আমাদের জন্য কতটা সুখকর হতে পারে? আমি যদি স্পেসিফিকলি ব্যাংকিং খাত নিয়ে বলি, সো এই জায়গাটাতে যেহেতু ফিনান্সিয়াল ইনক্লুশন হয়, ফিনান্সিয়াল ব্যাপারগুলো আছে, এআই সবচেয়ে ইফেক্টিভলি ইউজ করা যেতে পারে বা ইউজ হবে। আমরা এখন এআই এর আপনারা হয়তো শুনে থাকবেন যে আমরা বলি যে পার্সোনালাইজড ব্যাংকিং। সো হোয়াট এক্স্যাক্টলি দ্য পার্সোনালাইজড ব্যাংকিং? আপনি কিভাবে ব্যাংকিং করেন, আপনার স্পেন্ডিং নেচার, আপনি কিভাবে টাকাগুলো আসে আপনার কাছে, এগুলো দেখে
আপনার ইউজার প্যাটার্ন দেখে আমাকে বলে দিবে এআই যে এই জিনিসটা হলো তোমার জন্য, এই প্রোডাক্ট তোমার জন্য, তোমাকে আমি একটা অফার দিচ্ছি, তুমি মাসের 3 নম্বর উইকে যেয়ে তুমি আগোরাতে শপিং করো, ইউ উইল গেট 2% মোর ডিসকাউন্ট। সো এটা একটা গেল। আমরা যদি লোনের কথা বলি, সো আমরা আগে যেটা হতো যে আমরা লোন দিয়ে দিতাম সবাইকে, সবচেয়ে বড় প্রবলেম যেটা ডিফল্ট হয়ে যেত। এআই কিন্তু এখন বুঝতে পারে তার ক্যাপাবিলিটি দিয়ে যে হু আর গোয়িং টু বি দ্য ডিফল্টার, সে আগে থেকেই প্রিকশন নেয়, তাকে বলে যে না তুমি একে বড় লোন দিও না, তুমি একে ছোট লোন দাও। সো এই জায়গাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে রিস্ক যেটা আমরা বলি, এএমএল এর কথা বলি, এখন আমরা আর কোথাও রিয়াক্টিভ না, আমরা এখন প্রোঅ্যাক্টিভ চিন্তা করি। সো আমি এক কথায় যদি শেষ করি যে একটা সেফ পার্সোনালাইজড ব্যাংকিং কিন্তু আমাদেরকে আসলে এআই উপহার দিতে যাচ্ছে। মোহাম্মদ আসিফ, এবার আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটু গ্রাম অঞ্চলের কথায়, গ্রাম অঞ্চলের দিকে যেতে চাই। এআই কিন্তু শহরাঞ্চলে যেমনভাবে প্রভাব ফেলছে, গ্রামেও কিন্তু এআই চলে এসেছে। তবে গ্রামে এটার ব্যবহার সম্পর্কে নৈতিকতা কতটুকু তৈরি হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন এখানে তৈরি হয়। যেমন আমরা দেখি যে ডিপ ফেক ভিডিওস, ভুয়া ছবি বা বিভ্রান্তিকর যে তথ্যগুলো, অনেকগুলো ফেসবুক পেজ আছে যেখানে হচ্ছে এই ধরনের ভিডিওস তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং মানুষ সেটা বিশ্বাস করছে, যারা এই পর্যন্ত এআই নিয়ে তেমনটা সচেতন না। এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা কি করতে পারি? আচ্ছা, এটা আমাদের একটা একটু দুর্ভাগ্যই বলতে পারেন যে আমরা আসলে শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত হওয়ার আগেই স্মার্টফোন এবং ইন্টারনেট গ্রামে গ্রামে পৌঁছে গেছে। তো কাজেই যেই শ্রেণীটার কথা আপনি একটু আগে বললেন, এনারা কিন্তু আমাদের একটু লেস এডুকেটেড, একটু আনএডুকেটেড। তো ওনাদের হাতে যখন ডিভাইস থাকে, যা কিছু যায় ওনারা কিন্তু বিলিভ করে ফেলে ওটাকে, যা কিছু দেখতেছে বিলিভ করে ফেলতেছে। এই যে বিষয়টা হচ্ছে, এটা আপনার গ্রামের মানুষদেরকে সচেতন করার জন্য সবচেয়ে বড় উদ্যোগটা নিতে পারে আপনার গভর্নমেন্ট থেকে। যে স্কুলে হতে পারে, যে স্কুলের প্রত্যেক সপ্তাহে 5 মিনিটের একটা সেশন থাকলো, 10 মিনিটের সেশন থাকলো, টিচার বোঝালেন যে আপনারা বুঝে ক্লিক করুন, বুঝে শেয়ার করুন, যা কিছু বিশ্বাস করবেন না, এই জিনিসটা করতে হতে পারে। আপনাদের মিডিয়ার একটা ভালো ভূমিকা আছে। আপনার যেমন এনভায়রনমেন্টাল বিষয়গুলো নিয়ে যেমন সচেতনতামূলক অনেক সময় এভি চালান বা করেন, কিংবা স্বাস্থ্য নিয়ে অনেক সময় করেন, এখানে আপনারাও এই ভূমিকা পালন করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা টেকনিক্যাল পার্ট আমি বলি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা করতে পারে, আমাদের প্ল্যাটফর্ম কয়টা, 4-5টা প্ল্যাটফর্ম তো ঘুরে ফিরে, ইউটিউব, গুগল, ফেসবুক, ইনস্টা, এগুলো আর কি। পোস্টগুলো কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। মানুষ যাচ্ছে কোথায়? এগুলোতে যাচ্ছে। আর কিছু আছে বোধহয় টিকটক, ইমো, এগুলোতে যাচ্ছে। গভর্নমেন্ট যেটা করতে পারে যে এইসব গ্লোবাল কোম্পানিগুলোর সাথে কথা বলতে পারে, কারণ এদের প্রত্যেকেরই ফ্যাক্ট চেকিং এবং কন্টেন্ট ফিল্টারিং এর একটা অপশন থাকে। তাদেরকে বলতে পারে যে তুমি যা কিছু এখানে আমাদের বাংলাদেশের কন্টেন্টে যেগুলো আসতেছে, সেগুলোকে আরো বেশি সতর্কভাবে প্রচার করা থেকে তোমরা বিরত থাকো, কন্টেন্টগুলো ফিল্টারিং করো, কন্টেন্টগুলো বাদ দাও, এই কাজগুলো তাকে বলতে পারে। এটা ওদের সঙ্গে আলোচনা করতে পারে, চিঠি দিতে পারে, ওদের সঙ্গে করসপন্ডেন্স করতে পারে। এবং ইউরোপের কিছু কিছু দেশ কিন্তু এসব বিষয়ে খুব সিরিয়াস বার্গেনিং করে ওদের সাথে। এবং এটা একটা সিরিয়াস বিষয়, এই বিষয় নিয়ে আমাদের বার্গেন করতে হবে। আমরা অনেকগুলো ঘটনায় কিন্তু দেখেছি এআই সংক্রান্ত বিভ্রান্তিকর অনেক ভিডিওস নিয়ে, তথ্য নিয়ে কিন্তু অনেকের জীবনহানি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, অলরেডি হচ্ছে। আপনি ইউএসএতে তো 3-4জন মারা গেছে, সুইসাইড করেছে সে, আপনার এআই প্রলোভনই তো করেছে। আপনার বেলজিয়ামে হয়েছে, 4-5টা কেস হয়ে গেছে ওয়ার্ল্ডে। এটা একদম ডাইরেক্টলি এআই এর প্রভাব এটা। আর লোকাল তো দেখতেই পাচ্ছেন যে অনেক সময় আমার কাছে একটা জিনিস খারাপ লাগে খুবই, ফিমেল যারা আর কি, তাদের বিভিন্নভাবে ছবি বিকৃত করে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা আরো বেশি মানে এম্বারেসিং একটা ইস্যু। সেই এম্বারেসিং বিষয়গুলো না হোক, এমনটাই প্রত্যাশা আমাদের। একটু এহসানুর রহমান, আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা, একদম শেষ বাক্যে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ, একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে ভবিষ্যৎ আপনার প্রত্যাশা কি? আমরা এমন একটা সোসাইটি চাই যেখানে অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা এআইকে অ্যাডপ্ট করব এবং এথিক্যালি আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা মেনে চলব। সো আমরা যেন গ্লোবালি আমাদের এআই এর স্কেলটাকে বা ইনোভেশনের স্কেলটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারি, উইথ আ ফেয়ার অ্যান্ড 100% উইথ এথিক্স। সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।